এতদিনে একটা কাজের কাজ হলো। আমার সম্পত্তি, আমার ন্যায্য অধিকার, তাতে কিনা অন্য ভোগ দখল করে বসে থাকবে? কত ধানে কত চাল এখন বোঝো। অনেকগুলো টাকা খরচ হলো ঠিকই, তা সে যাকে, বাড়িটা তো এখন আমার। হ্যাঁ, বুঝলে গিন্নি, একেই বলে ওস্তাদের মার। কোথাকার কে শচীন দত্ত। ও বাবা রে, এই সিঁড়িটা উঠতেই, আরে এই মানদা, হাতটা একটু ধর না। উফ, দেখছিস আমার একে, উফ, একে দৈত্যের মতন সিঁড়ি রে বাবা। দৈত্য? দৈত্য কাকে বলছো? হ্যাঁ, এর পেছনে বলে কত আইন আদালত, এক কারি টাকা। বাবু, ও বাবু, আমাদের টাকাটা মিটিয়ে দেন, আমরা চলে যাই এবার। হ্যাঁ রে বাবা, দেবো দেবো, সব খালি টাকা আর টাকা। না ধরো, তোমাদের টাকা মেরে দিয়ে পালাবো না। নতুন এলেন বুঝি? হ্যাঁ, আজই এলাম। বাড়িটা কিনলেন? কিনতে যাবো কোন দুঃখে, এ তো আমারই বাড়ি। জবরদখল হটিয়ে পজিশন নিলাম মশাই। দাদা বাবু, একবার ওপরে আসবেন? হ্যাঁ, যান যান, আপনার এখন অনেক কাজ। আমি এপারেরই, পরে সময় করে আলাপ করতে আসবো। সত্যি হরিসাধনবাবুর এখন অনেক কাজ। কালীঘাটের শেষ প্রান্তে একটা আদ্যিকালের বাড়িতে এসে উঠলেই তো হলো না, সে বাড়িটাকে থাকার উপযোগী করে তুলতে হবে। তার স্ত্রী বাতের ব্যথায় প্রায় পঙ্গু, 2 ছেলে তার, একজন থাকে আমেদাবাদে, একজন থাকে চেন্নাইয়ে। কাজের লোক বলতে সে এক মানদা, সে আর কতটাই বা একা হাতে সামলাবে। তবে হ্যাঁ, হরিসাধনবাবুর মনে যদি ফুর্তি থাকে, তবে তিনি একাই 100। আজ তার মনে বেজায় ফুর্তি। জ্যাঠামশাইয়ের লিখে যাওয়া এই বাড়ির মালিকানা তো তারই। কোথাকার কে একজন শচীন দত্ত দীর্ঘকাল বাড়ি দখল করে রেখে দিয়েছিলেন। জ্যাঠামশাই চোখ বুঝলেই মামলার লড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে ছেড়েছেন হরিসাধন। এ বাড়ি তার ন্যায্য অধিকার, তাই মামলায় জিততে কোনো অসুবিধা হয়নি তার। অবশ্য কয়েকটা কথা গোপন করতে হয়েছে, শুধু এই যা, তার স্ত্রীর নামে টালিগঞ্জে একটা বাড়ি কেনা আছে, সেটা তিনি আদালতকে জানাননি। তাহলে এ বাড়ির অধিকারটা পেতে সমস্যা হতো। ওই বাড়িটা 3টে ফ্ল্যাটে ভাগ করে ভাড়া দেওয়া আছে, সেখান থেকে মা লক্ষ্মী আসেন। সদ্য একটা ফ্ল্যাট ফাঁকা হয়েছে, তবে সেখানে নিজে না থেকে করকরে নোট নিয়ে আবার একটা নতুন ভাড়া বসিয়ে দেওয়াটাই হরিশঙ্করের বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে। আদালতকে অবশ্য ভবানীপুরের ভাড়া বাড়ির কথাই বলেছেন তিনি। হরিসাধন বেশ বুদ্ধিমান মানুষ, নইলে বন্ধকি কারবার করে টাকা করাটা জাত তার কর্ম নয়। বয়স 62 হলে হবে কি, তবে শরীর এখনও বেশ মজবুত। লম্বা দোহারা ফর্সা চেহারা, একটু পুরনো দিনের মানুষ বলে এখনও ধুতি আর ফতুয়াতেই দিব্যি চালিয়ে নেন। গলায় গুরুদেবের দেওয়া রুদ্রাক্ষের মালা। চুল উঠে গিয়ে কপালটাই যা একটু চওড়া হয়ে গেছে, তবে পেছনের চুল সামনে এনে কপালের সেই ফাঁক বুঝিয়ে দেওয়ার কোনো কসুর করেন না হরিসাধন। আসলে ফাঁক বোঝাতে তার জুড়ি নেই, নইলে যে বাড়িতে তিনি ভাড়া ছিলেন সেই বাড়ির আলো হাওয়া এই ঘিঞ্জি বাড়ির থেকে অনেক বেশি ভালো। তাতে কি, এ তার নিজের অধিকার না, অধিকারে কেন ফাঁক রাখবেন হরিসাধনবাবু? তাই মামলার লড়ে ফাঁক বুঝিয়ে এবার তিনি নিশ্চিন্ত হয়েছেন। অবশ্য পুরনো বাড়িটাকে চুনকাম করে নতুন করে তোলার কাজে তিনি কোনো ফাঁক রাখেননি। বাড়ির কাজকর্ম মিটিয়ে স্নান টান সেরে ধুতি ফতুয়া পরে ঠাকুরের কুলুঙ্গির কাছে এসে দাঁড়ালেন হরিসাধন।
দাদা বাবু, দাদা বাবু, জয় এক মা কাপ চা লক্ষ্মী, দেবো? জয় মা লক্ষ্মী। ধুর ধুর, মন্দিরে যে একটু পুজো করবো সেটাও এখানে হওয়ার জো নেই। হ্যাঁ, তোকে কতবার বলেছি না ঠাকুর ঘরে থাকলে আমাকে ডাকবি না? যত সব। মা মা গো মা, মাথায় বসো মা, খাতায় বসো, হিসেবের খাতাটা এই যে, যা ঝুঁকি গেল, খাতাটাও দেখা হয়নি কতদিন। উফ, বাপরে, শীষের চোটে কান ফেটে গেল যে। এখানে আমার পাখি এলো কোত্থেকে? কার বাড়ি থেকে উড়ে এলো কে জানে। বারান্দাটা দেখি তো একবার। না, কোথাও তো পাখি নেই। তাহলে আওয়াজটা? কিছু করেছে, যাক গে, হিসেবটা শেষ করে ফেলি। নতুন বাড়িতে বেশ কয়েকদিন কেটে গেল। হরিসাধন একটু একটু করে আবার নিজের কারবার গুছিয়ে নিচ্ছেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণ মেলামেশা তার ধাতে নেই। নিজের ব্যবসার কথা খুব একটা পাঁচ কান করতে চান না তিনি। তাই পথে ঘাটে হঠাৎ করে কোনো প্রতিবেশীর সঙ্গে দেখা হলে ভদ্রতার খাতিরে হুঁ হাঁ করেই আবার নিজের কাজে চলে যান তিনি। নতুন পাড়ায় হরিসাধনের সুনাম বা দুর্নাম কোনোটাই তাই হয়নি। রোজকার মতো ভোর ভোর স্নান করেই ঘরে ঢোকার পরেই পিছন পিছন মানদা এসে দাঁড়ালো। কিরে, কিছু বলবি? বলছিলাম কি দাদা বাবু, বৌদিমণির শরীরটা মোটে ভালো নেই। কাল সারা রাত ঘুমোতে পারেননি, বাতের ব্যথাটা। চল একবার দেখে আসি। কি গো, কি বাঁধালে আবার? ব্যথা বেড়েছে বুঝি? কাল রাতে ব্যথাটা একটু বেড়েছিল, মানদা মালিশ করলো, একটুও ঘুমোতে পারিনি। এখন একটু ভালো মনে হচ্ছে। একটু গরম সেঁক দিয়ে দেখো, বরং কমতে পারে। নতুন বাড়িতে কেমন লাগছে তোমার? আমার আবার নতুন আর পুরনো, বেশিরভাগ সময়টা তো শুয়ে শুয়েই কেটে যায়। তবে একটা কথা। কি কথা? এই বাড়িতে শুধু আমরা একা নেই, আরো যেন কারা সব আছে। আরে জানি কেন সে আছে, আর কারা থাকবে? তুমি ভূত দেখছো নাকি? দিনরাত শুয়ে থেকে থেকে মাথা খারাপ হয়ে গেছে তোমার। এবার একটু সুস্থ হলে বাড়ির কাজকর্ম শুরু করো তো। যত সব পাগলের প্রলাপ। আরও 2 সপ্তাহ কেটে গেল। সেদিন দুপুরে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়ার জন্য বাড়ির ভিতরের বারান্দায় এসে দাঁড়ালেন হরিসাধন। এ বারান্দায় এক প্রান্তে বাথরুম, অন্যদিকে দোতলায় ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি সোজা ছাদ অবধি উঠে গেছে। বারান্দায় দাঁড়িয়ে ঘুম চোখ কচলাতে কচলাতে একটু অন্যমনস্ক হয়েছেন। ঠিক তক্ষুনি তার মনে হলো পাশ দিয়ে দ্রুত বেগে যেন একটা ছায়া উঠে গেল না? এ কি ঠিক দেখলেন তিনি? এখানে তো কেউ নেই, তাহলে তার পাশ দিয়ে কে উঠে যাবে? তাও এই দুপুরবেলা, নিচের দরজা তো বন্ধ। তাহলে বাড়ির কেউ, কিন্তু কে? কে ওপরের সিঁড়ি থেকে কে উঠে গেল? নিশ্চয়ই বিশু পাজিটা। বেটার ছেলেকে ঘরের কাজের জন্য রাখলুম, বাবু এখন ছাদে ফুর্তি করতে গেলেন। আচ্ছা, আমাকে না বলে আবার পাখি পোষা হয়েছে। হাতে পাখির খাঁচা, নির্ঘাত গিন্নির মদত। হাতে নাতে ধরবো আজ। এই পাখিটাই ক্যাঁকা করে আমার কাজের 12টা বাজায়। দাঁড়া তো। বিশুর বয়স 12-13 বছর। বাড়ির ফাইফরমাস কাজের জন্য হরিসাধন কয়েকদিন হলো তাকে রেখেছেন। আর এরই মধ্যে তার এত সাহস হয়ে গেল
তারই বাড়িতে তাকে না জানিয়ে পাখি পুষেছে বিশু। পয়সা পেল কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে হরিসাধনের মাথাটা আগুন হয়ে গেল। হন হন করে ছাতে উঠে দরাম করে ছাতের দরজাটা খুলে ফেললেন হরিসাধন। কোথায় গেল? হ্যাঁ, এই তো ছাদের সিঁড়িতে দেখতে পেলাম, ওর পেছনেই তো আমি ছিলাম। নামটা দেখিনি তো, তাহলে গেলটা কোথায়? মিলিয়ে গেল নাকি? আশ্চর্য কাণ্ড তো। আরে বিশু তো সিঁড়ির নিচে শুয়ে ঘুমোচ্ছে, তাহলে ছাদে গেল কি? হাফ প্যান্ট আর গেঞ্জি পরা একটা ছেলে আমি নিজের চোখে দেখেছি, সে তাহলে কি? জলের বোতলটা কোথায়? ও হ্যাঁ, ওই যে। কি যে সব হচ্ছে, চোখের ভুল, এতটা ভুল দেখলাম না। সেদিন গিন্নির কথা শুনে আমার মাথা তো ওই ভৌতিক প্লট ভর করেছে, তাই দিন দুপুরে ভূত দেখছি। হ্যাঁ, সব নির্ঘাত মনের ভুল। না 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 না, এইসব আর ভাববো না, কাজে বসি বরং। কাজে মন দিলেন বটে, তবে ঠান্ডা মাথায় কাজকর্ম আর বেশি দিন করতে পারলেন না হরিসাধন। আবার একদিন দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছেন হরিসাধন, তন্দ্রাটাও এসেছে। এমন সময় এখানে কে কথা বলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি কে ওখানে? দাদাবাবু, আমি। আপনি ডাকছিলেন? ও তুই? না, কোথায় ডাকলাম? ও হ্যাঁ, একটু চা দে তো। খুব মেঘ করেছে দাদাবাবু, ঝেঁপে বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজ আর বেরোবেন না। সত্যি সে রাতে তুমুল বৃষ্টি হলো। বাইরের গুমোটটা একটু কমলো বটে, কিন্তু হরিসাধনের মনের মেঘটা কাটল না। রাতে ঠান্ডাটা ভালোই হলো, বেশ ঘুমোচ্ছিলেন হরিসাধন। হঠাৎ কি একটা অস্বস্তি হরিসাধনকে চেপে বসলো। ঘুম গেল তার ভেঙে। পাশে জমাট অন্ধকার। হঠাৎ তার মনে হলো তিনি এই ঘরে একা নেই, আরও কেউ আছে সেখানে। তার নিঃশ্বাসের আওয়াজটা অবধি শোনা যাচ্ছে। হাত পা অসাড় হয়ে এলো হরিসাধনের। নিজের গায়ে চিমটি কেটে দেখলেন জেগে আছেন কি না। দেখলেন, হ্যাঁ, তিনি তো পুরোপুরি জেগে আছেন। এবার আর কোনো ভুল নেই, অন্য কারোর উপস্থিতি তিনি স্পষ্ট টের পাচ্ছেন। ভয় কাঠ হয়ে হরিসাধন দরদর করে ঘামছেন। হাত বাড়িয়ে টর্চটা পর্যন্ত নিতে পারলেন না তিনি। কিছুটা পরে সেই নিঃশ্বাসের আওয়াজ মিলিয়ে গেল। আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তিনি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে টর্চটা নিলেন এবং তিনি জ্বাললেন। কিন্তু কোথায় কে? গোটা ঘরই তো ফাঁকা। বিছানায় তিনি একাই শুয়ে আছেন, অথচ অন্য কারোর আওয়াজ স্পষ্ট শুনেছেন তিনি। সে রাতে আর হরিসাধনের ঘুম এলো না। তার স্ত্রী তাহলে ঠিকই বলেছিলেন, কিন্তু ভয়ের চোটে গিন্নিকেও নিজের কথাগুলো বলতে পারলেন না হরিসাধন। পরের দিন একটু সকাল সকাল বাজারে বেরোলেন তিনি। পথে তার পড়শি বঙ্কুবাবুর সঙ্গে দেখা। আরে হরিবাবু যে, আজ সকাল সকাল? হ্যাঁ, আসলে এসে থেকে সেভাবে কারোর সঙ্গে দেখা হয় না তো, তাই ভাবলাম সকালে বেরোলে দেখা টেকা হতে পারে, তাই আর কি। তা বেশ করেছেন। শচীন দত্ত মানে এ বাড়ির আগের বাসিন্দা, সেই যে ঘরে গিয়ে ঢুকেছিলেন, আর তো বিশেষ বেরোতেন না। কেন কেন কেন? বাড়িটার কোনো সমস্যা ছিল বুঝি? বাড়ির সমস্যা মানে?
না মানে বেরোতেন না বললেন, তাই ভাবলাম ওনার কোনো সমস্যা ছিল হয়তো। ও তাই বলুন, তা ছিল বোধহয়। আসলে লোকজন এড়িয়ে থাকতেন উনি। শচীন দত্তের বাবা নবীন দত্ত বেশ রাশভারী মানুষ ছিলেন, তো কারো সঙ্গে মিশতেন না। ছেলেও ঠিক বাবার মতোই। রিক্সা রিক্সা এই রিক্সা! পায়ের ব্যথাটা বেশ বেড়েছে, হাঁটতে খুব কষ্ট। তা আপনি কি রিক্সায়? না না, আমি হেঁটেই যাচ্ছি, এই তো সামনেই, আপনি এগোন। না, এ বাড়ি সম্পর্কে পাড়ার লোকজনের কাছে কিছুই বিশেষ জানা গেল না, যেছে কিছু কথা জিজ্ঞেসও করা যায় না। কিন্তু বাড়িটার কোনো এক রহস্যময় অতীত নিশ্চয়ই একটা আছে। তাহলে সেটা কি? ভাবতে ভাবতে হরিসাধনের আরও কয়েকটা দিন চলে গেল। কিন্তু সেদিন যা ঘটল তার জন্য একেবারেই তৈরি ছিলেন না হরিসাধন। আতঙ্কে নীল হয়ে গেল হরিসাধন। সেদিন দুপুরে খাওয়ার পর ভিজে গামছাটা ছাতে মেলতে উঠেছিলেন হরিসাধন। দোতলায় নামার সময় এই অদ্ভুত ঘটনাটা ঘটল। হরিসাধনের শরীর থেকে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি দরদর করে ঘামছেন। কোনো রকমে টলতে টলতে তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। ভাগ্যিস মানদা রান্নাঘরেই ছিল, দেখতে পেয়েছিল তাই। দাদা বাবু, ও দাদা বাবু, কি হলো আপনার? দাদা বাবু, ও মা, কি হবে? ও অজ্ঞান হয়ে গেছে গো। আরে আয় বেশো, শিগগির আয়। ও মানদা, কি হলো রে? দাদা বাবুর কি হয়েছে? ও মানদা, মানদা! দাদা বাবু অজ্ঞান হয়ে গেছেন, চোখে মুখে জল দিচ্ছি। ও ও কিছু না, আপনি যেন আবার উঠবেন না বৌদিমণি। দাদা বাবু, ও দাদা বাবু, শুনতে পাচ্ছেন? দাদা বাবু, আর একটু জল দে বিশু। এই চোখটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে না দাদা বাবু। আমি কোথায়? ও কে ছিল? আপনি আপনি আপনার ঘরেই আছেন দাদা বাবু। কই কই কেউ তো নেই। কোথায় কে? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না না, থাক, আমি ঠিক আছি। জল, একটু জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জল, একটু হাঁ করুন। এই যে দিচ্ছি। আস্তে ঢোক গিলুন। ও মানদা, কি হলো রে? দাদা বাবুর জ্ঞান ফিরেছে? ও মানদা! আপনারা শুনছেন শচীন দত্তের বাড়ি। এর দ্বিতীয় পর্ব আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। ভৌতিক গল্পর ভিডিও নিয়ে আমি আসছি। থ্যাংক ইউ।